হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। কি চলছে সত্যি সত্যি ভাবতে বলতে অবাক হতে হয় আমাদের প্রত্যেক মুহূর্তে, আর হাসিও পায়। আপনারা বলতে পারেন পাচ্ছি হাসি, হাসছি তাই, কিন্তু হাসি পাওয়ার মতো এমন কি ঘটলো? এই যে একটা ছোট্ট দেশ ভারতের পাশে, ভারতের মধ্যে, পেটের মধ্যে ঢুকে রয়েছে, হাতের মধ্যে ঢুকে রয়েছে একটা ছোট্ট দেশ বাংলাদেশ, সেখানে এমন এক সরকার এই মুহূর্তে এসেছে, যদিও সরকার বললেও ভুল বলা হবে, কারণ এই সরকারের তো বৈধতাই নেই, সম্পূর্ণভাবে জামাতি জিহাদিদের কাঁধে ভর করে কোনো রকম ভাবে একটা ভুলভাল জিনিস করে, একটা স্ট্র্যাটেজি বানিয়ে, ষড়যন্ত্র রচনা করে ক্ষমতার দখল নিয়ে বসেছে তারা। আর বসেই প্রত্যেক মুহূর্তে ভারতকে সুরসুরি দিচ্ছে, প্রত্যেক মুহূর্তে ভারত বিদ্বেষী মন্তব্য, ভারতের পতাকাকে অবমাননা, ভারতের প্রতি নানা ধরনের খারাপ কুকথা, এমনকি বড় বড় কথা, বড় বড় বাতেলা যাকে আমরা বলি কোট আনকোট ভাষায়, অর্থাৎ 4 দিনে কলকাতা দখল করে নেব, 7 দিনে 7 সিস্টার দখল করে নেব, ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি থাকবো, পরমাণু দেওয়ার জন্য আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে, বন্ধু রাষ্ট্র রয়েছে, তারা পরমাণু বোমা দেবে, সেই বোমা আমরা ভারতের ওপর ফেলবো। এই সমস্ত হাস্যকর কথাবার্তা আমরা ভাবছি হাস্যকর, আপনারা যারা শুনছেন তারা ভাবছেন হাস্যকর, কিন্তু আসলে গোটা বিষয়টা এতটাও হাসির নয়। কারণ এই যে ইউনূসের অস্থায়ী প্রশাসন প্রত্যেক মুহূর্তে এই ধরনের বিদ্বেষমূলক কথা ছড়িয়ে দিতে 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 এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, প্রত্যন্ত গ্রাম, সেখানকার মানুষের মনে এই বিদ্বেষ এমন করে ঢুকিয়ে দিয়েছে, এমন করে মগজ ধোলাই করে দিয়েছে যে ভারত আমাদের শত্রু, আমাদেরকে ভারতের বিরোধিতা করতে হবে, সুযোগ পেলেই ভারতের বিরোধিতা করো, সুযোগ পেলেই ভারতকে গালিগালাজ দাও, কিছু করতে পারবে না জানি, ভারতের থেকে সমস্ত সুযোগ সুবিধা নিতে হবে, ভারতের ভরসায় আমাদের বাঁচতে হবে, তাও বেইমানের মতো, নেমখারামের মতো, স্বার্থপরের মতো ভারতের থেকে জিনিস নাও, সুযোগ সুবিধা নাও, তারপরে বেইমানি করো, ভারতকে গালিগালাজ দাও। এই যে সারাক্ষণ ধরে এদের মাথার মধ্যে সুকৌশলে এই অস্থায়ী সরকার জামাতকে সঙ্গে নিয়ে যে ধরনের ব্রেন ওয়াশের কাজ কারবার চালাচ্ছে, যে ধরনের মগজ ধোলাইয়ের কাজ চালাচ্ছে, তার রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, সেই সীমান্তবর্তী অঞ্চলে এবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। কাকে, কিভাবে? এটা বলার আগে আমার নিজেরই হাসি পাচ্ছে। ভারত মনে করেছে তার সীমান্ত অঞ্চলে কাঁটাতার দেবে, বেশ করেছে মনে করেছে। এ দেশটা আমাদের, এ দেশটা ভারতবর্ষে, এ দেশটার নাম ভারতবর্ষ, আমাদের দেশ। ভারত যদি মনে করে যে সীমান্তে আমি কাঁটাতার দেব, 100 বার দেওয়া যেতে পারে, কিন্তু বিএসএফ যেই মুহূর্তে সীমান্তে কাঁটাতার দিতে যায়, কাঁটাতারের বেড়া দিতে যায়, সেই মুহূর্তে বাংলাদেশের যারা বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ বিজিবি, সেই বর্ডার গার্ড বাংলাদেশ তারা এগিয়ে এসে তারা বলে যে এখানে কাঁটাতার দেওয়া যাবেনি। তো কাঁটাতার দেওয়া যাবেনি বললে তো যা দেওয়া হবে না এমন তো নয়, কারণ দেশটা আমাদের, আমাদের দেশ, আমাদের মাটি, সেখান দিয়ে কোথা দিয়ে কাঁটাতার দেব তা তো আপু আপার চাচারা ঠিক করবেন না, সেটা আমরা ঠিক করব, ভারতের লোকজন ঠিক করবে, ভারতের সরকার ঠিক করবে, বিএসএফ ঠিক করবে। তো বিএসএফ যেই মুহূর্তে তাদেরকে বলে কি তোমরা সরে যাও, এখানে কাঁটাতারের কাজ চলবে, তারা বাধা দিতে আসে। আর সেই সময় রেজাল্ট কি হলো বলছিলাম না, দেখাবো ঘটনা কি ঘটেছে, দেখাবো ঘটনা কেন ঘটছে, আর দেখাবো ঘটনা ঘটার ফলাফল কি হলো, অর্থাৎ এই ঘটনাটা বাধা দিতে এসে কিসের সম্মুখীন হতে হলো বর্ডার গার্ড বাংলাদেশকে, অর্থাৎ বিজিবিকে। চলুন দেখা যাক। আজ সোজাসুজি স্বর্ণালী শুরুতে দেখাবো সেই ছবি, শুধু দেখাবো নয়, একই সঙ্গে শোনাবো সেই ছবি, সেখানকার কথা। কারণ যেভাবে কোথাও ল্যাজে গোবরে হতে হলো বিজিবিকে, মালদার সুখদেবপুরের ঘটনা, সেখানে প্রায় 100 কিলোমিটারের মতো জায়গা যেটা খোলা ছিল এতদিন পর্যন্ত, যেখানে অবাধে যাতায়াত চলতো, বাংলাদেশ থেকে বিন্দাস এপারে আসছে, এপার থেকে চলে যাচ্ছে,
তো সেইখানে কাঁটা তারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। সেই মতো কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। আর যেই মুহূর্তে বিজেপি সেখানে এলো, অর্থাৎ বাংলাদেশের বর্ডার সিকিউরিটি বর্ডার গার্ড যখন সেখানে এলো, বাধা দেওয়ার চেষ্টা করলো, বিএসএফ বোঝালো ঠান্ডা মাথায়, কিন্তু তারা শুনলো না। তারপরও তারা বাধা দেওয়ার চেষ্টা করলো। তারপর কি হলো চলুন দেখা যাক। দেখাই মালদার সুখদেবপুরের সেখানকার আসল ছবি। দেখুন, এই হচ্ছে সেই ভিডিও। এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেক নেতারা এই ভিডিও পোস্ট করা শুরু করেছেন। এই ভিডিও হচ্ছে সেই বর্ডার অঞ্চলের ভিডিও মালদার। যারা এখনো ভেবে বসে আছেন যে আমাদের পশ্চিমবঙ্গে অনেক সংখ্যালঘু এলাকা রয়েছে, তাদের জন্য বোধহয় মারাত্মক বার্তা। তারা ভেবেছিলেন, বাংলাদেশের বর্ডার গার্ড ভেবেছিল যে মালদা মুর্শিদাবাদ তো সংখ্যালঘু বেশি, সেখানে হিন্দুরা কম, তাই সেখানে বিএসএফ কে চাপে ফেলা যাবে। সে গুড়ে বালি, বিএসএফ কে দাঁড়াতেও হলো না। মালদার ভূমিপুত্ররা, মালদার ছেলেমেয়েরা, মালদার লোকজনেরা, মানুষরা, সেখানকার স্থানীয় এলাকার লোকজনেরা, তারা সেখানে তেড়ে ফুড়ে এলেন। কারোর হাতে দা, কারোর হাতে কাঠারি, কারোর হাতে লাঠি, এমন চিৎকার শুরু করলেন, এমন স্লোগান দেওয়া শুরু করলেন। কেউ বলছেন বন্দে মাতরম, কেউ বলছেন জয় হিন্দ, কেউ বলছেন দূর ভাগো, পালাও এখান থেকে। মুখে হাসি, মুখে হাসি, চোখে মুখে ব্যঙ্গ, বডি ল্যাঙ্গুয়েজে হচ্ছে এলেই মেরে ভাগাবো। ঠিক সেরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে দেখুন, টানা চলছে স্লোগানিং, টানা চলছে বন্দে মাতরম স্লোগান। আর ওপারে দাঁড়িয়ে রয়েছে, ভয়ে কাঁপছে, আর আসার ক্ষমতা নেই বাংলাদেশের বর্ডার গার্ডের। এই ছবি এসে পৌঁছেছে, যে ছবি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবং আমি জানি না যে বর্ডার সিকিউরিটি ফোর্স, আমাদের বিএসএফ, তারা শুধুমাত্র তাদেরকে বুঝিয়েছিল যে এখানে আসবে না, তারা শোনেনি বাংলাদেশের বর্ডার গার্ড। আর তার রেজাল্ট হলো হাতে নাতে। আমি একবার আমার টিমকে বলবো, ফুল ফ্রেমে, ফুল ফ্রেমে যে কথা, যে স্লোগান আমরা শুনেছি, সেটা সবার জন্য, আমাদের দর্শকের জন্য, অডিয়েন্সের জন্য, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য আরো একবার দেখাতে। দেখুন, छोड़ेंगे नहीं सर, मार देंगे। ठीक है सर, ठीक है। तो भाई तो भाग गए हैं। भारत माता के, भारत माता के, भारत माता के, वंदे मातरम, वंदे मातरम, देशवासी। वंदे मातरम, वंदे मातरम, মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর, সেখানকার স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে এলেন, একদম বর্ডারে চলে এলেন। নিজের কাজ, যে যেখানে ছিলেন একসঙ্গে, একজন মাত্র ছবি দেখেছিলেন, খবর পেয়েছিলেন, সঙ্গে সঙ্গে সবাই মিলে চলে এলো হুড়মুড়িয়ে। এবং কেউ হাতে কাটারি, কেউ হাতে দা, কেউ হাতে লাঠি, যে যা পেরেছিল বাড়িতে সব নিয়ে চলে এসছে বর্ডারে। সিকিউরিটি ফোর্স কিছু বলার আগে, পুরো ঘটনা দেখে নিজেরাই হেসে কুটোপাটি খাচ্ছেন। সিকিউরিটি ফোর্সের কিছু করার আগে, আমাদের বিএসএফ কিছু করার আগে তারা এগিয়ে এলেন। এবং তাদের তর্জন গর্জন, এমন এমন স্লোগান, এমন বন্দে মাতরম, জয় হিন্দ স্লোগান, তা দেখে 10 কদম পালিয়ে গেল বাংলাদেশের যে বর্ডারের সেনা, বর্ডারের যে যারা বর্ডার গার্ড, তারা পালিয়ে গেলেন। এই ছবিটা দেখানোর আগে একবার, ছবিটা দেখানোর সঙ্গে সঙ্গে একবার বলবো যে এই ছবির এক পারে হচ্ছে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর, আর অন্য পারে হচ্ছে বাংলাদেশের রাজশাহী জেলার শিবগঞ্জ। একদিকে রাজশাহী জেলার শিবগঞ্জ, অন্যদিকে হচ্ছে বৈষ্ণবনগরের সুখদেবপুর, মালদা। সুখদেবপুরের এই এলাকায় প্রায় 100 মিটার কোনো কাঁটা তারের বেড়া নেই। আর সেই কাঁটা তারের বেড়ার কাজ শুরু করতেই বাধা দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। চলুন একটা অ্যানিমেটেড ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাই যে আসলে কোন জায়গার কথা আমি বলছি। আমি এই মুহূর্তে যে জায়গাটার কথা বলছি, এইটা হচ্ছে সেই জায়গা। এই জায়গার একদিকে হচ্ছে ভারতের মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর, যেটা আপনি এই অংশ, লাল অংশ এখানে দেখতে পাচ্ছেন, এই লাল অংশটা।
আর ঠিক যেখানে বেড়া দেওয়ার কথা রয়েছে, এই কাঁটাতারে বেড়া দেওয়ার কথা রয়েছে, ঠিক তার উল্টো দিকে যদি আপনারা দেখেন তাহলে উল্টো দিকটা হচ্ছে বাংলাদেশ, যেখানে রয়েছে শিবগঞ্জ, রাজশাহী শিবগঞ্জ এলাকা। এই মাঝখানটা প্রায় 100 কিলোমিটার রাস্তা। 100 কিলোমিটার কিন্তু অনেক, খুব একটা কম নয়। 100 মিটার জায়গা, সেই 100 মিটার জায়গাটা কিন্তু খোলা ছিল, সেখানে কোনো কাঁটাতার ছিল না। এবং যেটা সন্দেহ, 100 মিটার জায়গা দিয়ে দিন রাত যাতায়াত চলছিল এবং এখানে অন্ধকার হলেই অনুপ্রবেশের ঘটনাও ঘটছিল। বিএসএফ এবার আটকাতে চায় এটাকে। বিএসএফ চায় যে এই গোটা 100 মিটার রাস্তাটা তারা কাঁটাতার দিয়ে ঢেকে দেবে। এই রাস্তাটাতে কাঁটাতার দেওয়ার সঙ্গে সঙ্গে যে কাজ শুরু হয়েছে, পোস্ট লাগানো শুরু হয়েছে, ওপার থেকে অর্থাৎ রাজশাহী শিবগঞ্জ থেকে হই হই করে এগিয়ে এলো বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। তাদেরকে বারণ করা হলো, তারা শুনলো না। আর এরপর যা হওয়ার তাই, যে ছবি আমরা দেখলাম এই মুহূর্তে। আর এই ছবির পাশাপাশি এবার দিকে নজর রাখবো আমরা কি বলা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে এই ঘটনা ঘটার পর। চলুন একবার বাকি ছবি দেখানোর আগে একবার বিএসএফ এর ডিজি কি বলছেন সেটা শুনে নেওয়া যাক। मालदा में ऐसा कुछ नहीं है, वह हमारे फेंस का काम प्रगति पे है, जिस पे हमारे काउंटर पार्ट ने आपत्ति जताई थी, जिसकी आपत्तियों का जवाब दे दिया गया है। বিএসএফ এর ডিআইজি নীলোৎপল পান্ডের বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছিলেন যে যা হওয়ার তাই হলো, যেভাবে কোথাও যে ভাষায় যারা বলছে সেই ভাষা তাদেরকে জবাব দেওয়া হয়েছে। এর সঙ্গে তিনি এটাও জানেন যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু অংশের মানুষজন তারা সমানে বলে যাচ্ছিল যে নদিয়াতেও নাকি এমন কিছু একটা হয়েছে, কৃষ্ণনগরে নাকি এমন কিছু হয়েছে। আমি পুরো অংশটা কখনো শোনাবো এই নীলোৎপল পান্ডের। তিনি বলছেন যে না, এরকম কিছুই হয়নি, এই প্রথম ধরনের ঘটনা ঘটলো এবং ঘটনা ঘটার তার কি প্রতিক্রিয়া সেটাও আমরা দেখিয়ে দিলাম। ঠিক যে ভাষায় জবাব দেওয়ার ছিল তাদেরকে সেই ভাষাতেই জবাব দেওয়া হয়েছে। যারা কলকাতা দখল করে ফাঁপা হুমকি দিচ্ছিল তাদের জন্য ভারতীয় সেনা নয়, স্থানীয় মানুষই যথেষ্ট। আমাদের দেশটা অখণ্ড ভারত এই মুহূর্তে যে অবস্থার মধ্যে রয়েছে, যেভাবে কোথাও ভারতবাসী তারা দেখছেন নিজেদেরকে, সেই ভারতকে কিন্তু চট করে ভাঙা, সেই ভারতকে চট করে টোকা দেওয়া, তোবড়ানো, টুকরো করা সম্ভব নয়। আজ একটা ছোট্ট নমুনা দেখিয়ে দিল ভারতের একদম পূর্ব প্রান্তের রাজ্য পশ্চিমবঙ্গ, তার একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদা। বাকিটা না বলাই ভালো, বরঞ্চ শোনা যাক স্থানীয় মানুষজন সুখদেবপুরের তারা কি বলছেন, শুনুন। বাংলাদেশের আমাদের দেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে, সেই তারবাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তারবাড়া হোক। 3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআর এর মধ্যে। বাংলাদেশরা বলছে যে আমরা তারবাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তারবাড়াটা হোক। চলুন ঝপ করে এবার দুটো ছবি পরপর দেখে নেওয়া যাক। দুটো প্লাজমা গ্রাফিক্স আমাদের তাতে দেখিয়ে নেব আমি ম্যাপের মাধ্যমে যে কিভাবে ভারত বাংলাদেশের সীমান্তে কতটা অংশ কাটা তারহীন হয়ে রয়েছে এবং তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, গোজাডাঙ্গায় কি অংশ এখনো পর্যন্ত খোলা অবস্থায় রয়েছে। চলুন দেখা যাক ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্তে কি অবস্থা এই মুহূর্তে রয়েছে। ভারত বাংলাদেশের সীমান্ত, যেখানে কাঁটা তারবিহীন সীমান্তের কথা আমরা যেটা বলছি, সেই কাঁটা তারবিহীন সীমান্তের সংখ্যাটা অনেক। তার মধ্যে মালদায় রয়েছে 32 কিলোমিটার, সেটা কাঁটা তারবিহীন অবস্থায় পড়ে রয়েছে, কাঁটা তারবিহীন। এছাড়া মুর্শিদাবাদে রয়েছে 40 কিলোমিটার কাঁটা তারবিহীন সীমান্ত। এছাড়াও তারপর যেটা বলছিলাম নদিয়ার কথা বলছিলাম কিছুক্ষণ আগে, নদিয়ায় 14 কিলোমিটার কাঁটা তারবিহীন সীমান্ত রয়েছে এবং এরপর রয়েছে গোজাডাঙ্গা সীমান্ত রয়েছে 4 কিলোমিটার। এই দীর্ঘ রাস্তা কিন্তু এখনো পর্যন্ত, দীর্ঘ বর্ডার সীমান্ত অঞ্চল কিন্তু এখনো পর্যন্ত কাঁটা তারবিহীনভাবে রয়েছে। সেক্ষেত্রে কি করণীয় রয়েছে এই মুহূর্তে জানি না কতখানি এই বিপুল সীমান্ত, কারণ একটা দেশের সঙ্গে একটা দেশ, যেখানে একটা গোটা রাজ্য একটা গোটা দেশের সঙ্গে বর্ডার অংশ ভাগ করে নিচ্ছে, সীমান্ত অংশ ভাগ করে নিচ্ছে, সেক্ষেত্রে কতখানি রাস্তা কাঁটাতার বসানো সম্ভব হবে। এর মধ্যে জমি জট তো রয়েছে। আর এই সব কিছু নিয়েই যখন আমরা কথা বলছি, ঠিক সেই সময় অর্থাৎ টোটাল আমি দেখছিলাম যে টোটাল হচ্ছে 2217 কিলোমিটার টোটাল এই অংশটা, যার মধ্যে কাঁটাতারবিহীন রয়েছে 435 কিলোমিটার। তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার, গোজাডাঙ্গার ছবি আমি তুলে ধরলাম। আজকে মালদায় শুরু হয়েছে, এরপর নিঃসন্দেহে এক এক করে অন্যান্য অংশও শুরু হবে। যতখানি সম্ভব বাংলাদেশের থেকে
একদম সীমান্তটাকে সীমান্ত দেওয়াল তুলে দেওয়া কাঁটাতারের মাধ্যমে, যাতে যেভাবে কোথাও অনুপ্রবেশ চলছে, রোহিঙ্গা ঢুকিয়ে দেওয়া চলছে, জঙ্গি ঢুকিয়ে দেওয়া চলছে, সেগুলোকে আটকানো যায়। কারণ এগুলো অনেক আগে হওয়া দরকার ছিল। আমি তো বলবো অনেক দেরি হয়ে গেছে, অনেক অনেক আগে এই সীমান্ত আটকানোর দরকার ছিল। এখনো পর্যন্ত সেগুলোকে ঠিক করা যায়নি, কারণ এত বিপুল সীমান্ত। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর অবস্থা এবার আপনাদের দেখানো যাক। ঠিক যে সময় আমি ভারতের ছবিটা দেখাচ্ছিলাম, ঠিক সেই সময় উল্টো দিকে কি চলছিল। মালদার গোপালগঞ্জের ওপারে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ, সেখানকার জেলা শিবগঞ্জে বিজেপির নাকি 59টা ব্যাটালিয়ন রয়েছে, ব্যাটালিয়ন নাম্বার 59। কিন্তু কি অবস্থায় রয়েছে সেই ছবি দেখুন এবার। রীতিমতো মাটির ঢেলা বানিয়ে, মাটির ডিবি বানিয়ে সেই ঢিপির পেছনে লুকিয়ে রয়েছে। আমরা দেখেছিলাম কখনো বাংকারের আড়ালে লুকিয়ে থাকে নাকি সেনা, কোনো দেশের সেনা লুকোনোর জন্য একটা বাংকার তৈরি করে। এরকম বাংকার আমি অন্তত জীবনে দেখিনি। এটা মাটির ঢিবির বাংকার, তার মধ্যে সিঁধিয়ে রয়েছে। পালিয়ে গিয়েছে ভয়। তো বিএসএফ এর ভয় নয়, শুধুমাত্র ভারতীয়দের তর্জন গর্জনের ভয়। ওই রাম দা কাটারি, বন্দে মাতরম স্লোগান, লাঠি, এগুলো দেখে তাদের এই অবস্থা। এদের দেশ নাকি 4 দিনে কলকাতা দখল করবে। কলকাতা 4 দিনে, উত্তর পূর্ব ভারত 7 সিস্টার 7 দিনে, এই সমস্ত ফাঁপা হুমকি দেখিয়েছিল ইউনূসের বাংলাদেশ, মনে আছে তো? আমার প্রশ্ন, এরা এখন কোথায়? যারা এই ধরনের বড় বড় কথা বলেছিলেন, তারা কি নিজের দেশের বর্তমান অবস্থা সম্পর্কে আদৌ কিছু জানেন? নিজের দেশ কিভাবে চলছে, নিজের দেশের সেনাবাহিনীর কি অবস্থা, নাকি শুধুমাত্র পাকিস্তান ভরসে যা খুশি তাই মন্তব্য করে যাচ্ছে? আমরা ভুলিনি বাংলাদেশের ক্রমাগত করে যাওয়া সেই আবোল তাবোল কথা। কিন্তু এটার আড়ালেও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই সমস্ত ফালতু কথার আড়ালে যেটা রয়েছে সূক্ষ্মভাবে, তা হচ্ছে ভারত বিদ্বেষ। কিন্তু আমার মনে হয় ভারতের সময় এসছে এবার পাল্টা জবাব দেওয়ার। আজকে ট্রেলার দেখেছে বাংলাদেশ, এরপর হয়তো পুরো সিনেমাটাই দেখতে হবে বাংলাদেশকে, যদি এখনো পর্যন্ত না শুধরোয়। কদিন আগে পর্যন্ত কি ধরনের কথা আমরা শুনে গিয়েছিলাম, একবার শোনাই, তারপর আসবো আমাদের আজকে অতিথিদের কাছে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম যে ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কলকাতা দখল করে চলে যায়। মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। সময় লাগবে 1 মিনিট, 1 ঘন্টা তো অনেক। 1 মিনিট আমাদের সময় দিলে, অধিকার দিলে, আদেশ করলে আমরা 1 মিনিটে চলে যাব। শুধুমাত্র সেখানকার স্থানীয় মানুষ, এলাকাবাসী কাফি বাংলাদেশের বর্ডার গার্ডদের জন্য, সে ছবি আমরা দেখলাম। কিন্তু তার সঙ্গে মারাত্মক কিছু অভিযোগ আসছে। আমি জানি না যে আর কতদিন অপেক্ষা করব আমরা বাংলাদেশকে সত্যিকারের একটা রিয়েল সবক শেখানোর জন্য। কারণ প্রত্যেক দিন এই ধরনের উস্কানি
আর তারপরে ইউনূস বলবেন আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তারপর আমরা দেখবো যে সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে আর বাংলাদেশের সেনাবাহিনী তারা প্র্যাকটিস করছে লাফিয়ে ঝাঁপিয়ে। আর সেখানকার লোকজনেরা বলছেন যে কোনো মুহূর্তে আমরা বন্ধু রাষ্ট্র থেকে পরমাণু বোমা নিয়ে ভারতের উপরে ফেলে দেবো, তারপরে 4 দিনে কলকাতা, 7 দিনে 7 সিস্টার দখল করে নেব। আর এই ধরনের অসভ্যতাই বলবো, এখানে নিজের দেশ নিজেদের মাটি, সেইখানে আমরা কাঁটাতার দিচ্ছি কি আমরা কোনো খোলা জায়গা রাখবো না, যে জায়গাগুলোতে আমাদের কোথাও সন্দেহ হচ্ছে সেইখানে কে বাংলাদেশের বর্ডার গার্ড, কে বাংলাদেশ, তারা কোন অধিকারে সেখানে বাধা দিতে আসে। যদিও বাধা দিতে এলে কি হয় তার নমুনা, তার ট্রেলার আমরা দেখে নিয়েছি, কিন্তু বাংলাদেশ বাধা দিতে এলো কোন আক্কেলে, কি চলছেটা কি, এখনো কেন এদেরকে সবক শেখানো হচ্ছে না, এই প্রশ্নগুলো রাখার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, স্টুডিওতে রয়েছেন 1971-এর যোদ্ধা, সেই সময়কার নৌবাহিনীতে যিনি ছিলেন সক্রিয়ভাবে, বিমল কুমার চন্দমার সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন সাংবাদিক রক্তিম দাস। এছাড়াও স্টুডিওর বাইরে থেকে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে থাকছেন বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায়, সোজাসুজি স্বর্ণালীতে। আমি নরেন্দ্রবাবু আমাদের সঙ্গে যোগদান করেছেন, বাংলাদেশ থেকে তার কাছে আসবো, তবে তার আগে বিমলবাবুর কাছে আসি। বিমলদের চলছেটা কি আমি জানি না, যে একের পর এক এই উন্মুক্ত জায়গাগুলো, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে প্রায় 435 কিলোমিটার অংশ রয়েছে যেটা কাঁটাতারহীন। বহুবার দাবি উঠেছে কবে 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 এগুলোকে আটকানো হবে, কি উপায় আটকানো হবে। আজকে সামান্য 100 মিটার কাঁটাতার দিতে গিয়ে নাকি বাংলাদেশের বর্ডার গার্ড নাকি ছুটে এসেছিল, আর তার পাল্টা কি হলো সেটা আমরা দেখলাম। বিএসএফ এর দরকার পড়লো না, সেখানকার স্থানীয় মানুষ, মালদা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানকার স্থানীয় মানুষ, লোকাল লোক, তারা দা কাটারি লাঠি নিয়ে সীমান্তে দাঁড়িয়ে এমন স্লোগান দিলেন বন্দে মাতরম জয় হিন্দ, কি তারা পালিয়ে গেলেন, কেউ নেই আর দূর দূর পর্যন্ত। এটা তো ট্রেলার দেখলাম, কিন্তু সিনেমা কবে দেখবো? মানে কোন বিমল দা, উনি না আমি? আপনার কাছে আছে। আমার প্রথম কথা, দেখো স্বর্ণালী একটা কথা বলি, সেটা হচ্ছে দুটো দেশের মাঝখানে যখন এরকম বেড়া দেওয়া হয় বা পাঁচিল তোলা হয়, এরকম মাঝে মাঝে মানে ওখানকার নিরাপত্তা বাহিনীর মধ্যে একটু কিটামিটি লেগেই থাকে, সেটা খুব নতুন কিছু নয়। বা আমরা যখন দেখেছি আমেরিকা এবং মেক্সিকোর বর্ডারে পাঁচিল তোলা হয়েছিল, সেখানেও একটু ঝামেলা হয়েছিল, তেমন কিছু নয়। বাংলাদেশ বর্ডার গার্ড বা বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি যেটা করেছে সেটা আর কিচ্ছু নয়, এটা এক ধরনের উস্কানিমূলক কাজ। তার কারণ বর্ডারে যে কাঁটাতার দেওয়া হয় সেটা পিওর বর্ডারে কিন্তু দেওয়া হয় না, ভারত তার নিজের এলাকায় দিচ্ছে, অনেকটা ভেতরে ঢুকে দেওয়া হয়, এবং তার জন্য অনেকটা জমি কিন্তু আমাদের দেশের ক্ষতি হয়। লোকে যায়, চাষিরা যায়, চাষ করে, কিন্তু আমরা জানি, একটু আগে রক্তিমের সঙ্গে আমার বাইরে কথা হচ্ছিল, সেই জমিগুলো অনেকটাই ক্ষতি হয় এই কারণে যে ওপার থেকে এসে ডাকাতরা ধান পান কেটে নিয়ে পালিয়ে যায়, গরু টরু গেলে গরু নিয়ে পালিয়ে যায়, এসব করে। এগুলো সহ্য করেও মানুষ কিন্তু চাষ টাস করে। ফলে একদম যেদিন বর্ডারে পুরো একটা তুলতে পারবো, সত্যিকারের বর্ডারে আমাদের জমিগুলোকে বাঁচাতে পারবো, তার আগে আমরা কিন্তু দিচ্ছি আমাদের এলাকায়, ওই যে এলাকাটা সম্পূর্ণ ভারতের। তারপরেও বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারাই বাধাটা দিল, তার কারণ ওদের অন্তত দেখাতে হবে, দেখো বাপু আমরা আছি, আমরা দেশপ্রেমিক ব্যক্তি আছি। আমি বরং মনে করব অনেক বেশি সিগনিফিক্যান্ট, যেটা বাংলাদেশের জনগণের শেখা উচিত, যে স্থানীয় মানুষজন, আমরা তো প্রায়ই শুনি এখানে অনেকে অদ্ভুত কথা বলেন যে বিএসএফ নাকি ক্ষতি করে, মানুষের সঙ্গে নাকি বিএসএফের গোলমাল। সেখানে দলে দলে মানুষ বেরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএফের পাশে দাঁড়িয়ে এই বাংলাদেশের তথাকথিত বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবিকে ভাগিয়ে দিয়েছে। ওপারেও কিছু লোক দাঁড়িয়েছিল, তারাও পিটটান দিয়েছে। বিএসএফ এদেরকে শান্ত করতে পারছে না, বিএসএফ উল্টে হাসছে। এমন অবস্থা হয়েছে এদের রঙ্গ দেখে বিএসএফ নিজে হাসছে এবং এদেরকে শান্ত করছে, যে ঠান্ড হো যা, बैठ যা, कुछ नहीं होगा, चल घर जा। একদম এখান থেকে যে বার্তাটা যায়, সেই বার্তাটা বাংলাদেশকে শিখতে হবে। সেই বার্তাটা হচ্ছে এই দেশ জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা একটি শক্তিশালী রাষ্ট্র, তার একটা ইঞ্চি জমি কেউ যদি দাবি করে প্রতিটা মানুষ খালি হাতে নেমে পড়বে। কিছুদিন আগে তোমরাই দেখেছিলে এই বাবুঘাটে নাগা সন্ন্যাসীরা কি বলেছিল, যে আমাদের ছেড়ে দাও, হাতে ত্রিশূল নিয়ে ঢুকে যাব, তারপর ওদের সিধে করে দিয়ে আসবো। এই যে বড় বড় কথা বলে হাল্লা রাজার হাটজিজিরে সেনার মতো, যে ওরে আমরা নাকি কলকাতা দখল করে নেবো রে, তারপরেই হয়তো ওই হাঁপানির পাপ নিয়ে নেয়, তাদের কাছে একটাই বার্তা,
বার্তাটা হচ্ছে তোমার দেশটাকে তুমি টুকরো টুকরো করে দিয়েছো। সেখানে এই সমস্ত যারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী তারা সমাজকে দখল করেছে, হিন্দু বা অন্যান্য সংখ্যালঘুদের পিটিয়ে তাড়াচ্ছে। আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ, কারণ এখানে মানুষ কিন্তু নিজেদের দেশের নাগরিক বলে ভাবে। আমি বাংলাদেশকে বলবো, নিজের দেশের মানুষের উপকার করো। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকে যদি তোমরা সমানভাবে ট্রিটমেন্ট দাও, তোমার দেশেও জাতীয়তাবোধ তৈরি হবে। যদি কিছু মানুষকে মেরে তাড়াও, সেই তো শুরু করেছো 30-এর দশকের মাঝামাঝি থেকে, সেই 37-এ মেরেছো, 46-47-এ মেরেছো, 64-তে মেরেছো, 71-এ মেরেছো, 75-এর পর মেরেছো, 91 থেকে 96 মেরেছো, 2001 থেকে 2006 সেখানে হিন্দু নিধন হয়েছে। এগুলোতে তোমরা প্রমাণ করে দিয়েছো যে ওই দেশটা বেসিক্যালি একটা হিংস্র দেশ। সেখানে সমাজে হিংসা আছে, সেখানে রাজনীতিতে হিংসা আছে, সেখানে এই কারণে গণতন্ত্র স্থায়ী হতে পারছে না। এই কারণেই অধিকাংশ মানুষ তারা ওই দেশকে নিজের আপন ভাবে না। ওখানে যারা এমনকি ইসলামিক গোষ্ঠী তারা তাদের ছেলে মেয়েদের বাইরে পড়ায়। এখানে নিজেদের বলে যে যাও লড়াই করো, 72টা হুর পাবে। নিজেরা লড়াই করলে 144টা হুর পেতে পারতো, সে তো করে না। লুকিয়ে থাকে কেন? নিজের এক লাস্টটা লাইন বলি, নিজের ছেলে মেয়েদের বাইরে মানুষ করে কেন? দেশটাকে ভালোবাসে না। দেশটাকে ভালোবাসতে গেলে দেশের মানুষদের উপকার করতে হবে। আমাদের দেশটাকে আমরা ভালোবাসি কারণ আমার সরকার, আমার রাষ্ট্র আমাকে ভালোবাসে। পারস্পরিক ভালোবাসা তৈরি করো, তাহলে বাংলাদেশ শক্তিশালী হবে, নইলে এই থেকে যাবে, জীবনে কিচ্ছু হবে না। একটা ছোট ট্রেলার আমরা দেখলাম, কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে নরেন্দ্র কুমার মজুমদার। আমি ওনার কাছেই সরাসরি চলে যাই। নরেন্দ্রবাবু, আপনি শুনলেন স্টুডিওতে বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ কি বললেন, আপনার কি বক্তব্য? আমি জানি বিভিন্ন সময়তে আপনি বলেন ভারতের কি করা উচিত কি না, বা এবং বাংলাদেশও কিভাবে চলবে। আমার সত্যি জানতে ইচ্ছে করছে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন? কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাঁটাতার দিচ্ছে, নাকি বেড়া দেবে, না পাঁচিল তুলবে, সে নিজের জমিতে দিচ্ছে? সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বাধা দিতে এসেছিল কেন? মানে কিসের উস্কানি এটা? পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি? একটা যুদ্ধ করানোর জন্য একটা সুরসুরি দেওয়া? ভারত তো যুদ্ধ করতে চাইছে না, কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা কি ধরনের ব্যবহার হলো? এটা কি ধরনের পদক্ষেপ? কি বলবেন আপনি এটাকে? নমস্কার, আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি। এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে। কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার, ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার। বিমল দা যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছেন, আপনি যেটা বললেন, এখানে সীমান্তে নো ম্যানস ল্যান্ড এবং 0 পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে, তারপর তার নিজস্ব জমি আছে। সেই নো ম্যানস ল্যান্ডে 0 পয়েন্টে আপনারা বেড়া দিতে পারবেন না। 2 তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন সেটা 0 পয়েন্টে। আপনারা আজকে বেড়া শুরু করছেন, দীর্ঘতে কাজ চলছে, কিন্তু সেটা 0 পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে। আপনাদের সীমানায় বেড়া দেবেন না, পুকুর কাটবেন না, গাছ লাগাবেন, এতে বাংলাদেশে কিছু আসা যায় না। আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল, সরিষা খেতে ট্যাঙ্ক দিয়ে করে, একবারও বলবেন না। আপনার বয়স কত আমি জানি না, আপনি 2001 সালে আপনার বয়স কত ছিল? 2001 সালে আপনারা উস্কানি দিয়েছিলেন সীমান্তে। সেখানে পাদুয়ায় 16 থেকে 19 এপ্রিল এই 4 দিন যে গন্ডগোল করছিলেন, সেখানে আপনাদের 18 জন বিএসএফ মারা গেছে, আমাদের মারা গেছিল মাত্র 3 জন। আপনাদের 2 জন বন্দী হয়েছে, আমাদের 1 জনও বন্দী হয় নাই। আপনাদের 2 জন আহত হয়েছে, আমাদের মাত্র 5 জন আহত হয়েছিল। মনে পড়ে না? লজ্জা করে না আপনাদের? বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন। 2001 সালে শিক্ষা হয় নাই, 2005 সালে আখাউড়া বর্ডারে গন্ডগোল করছিলেন, সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রীমান জীবন কুমার বাংলাদেশকে কত বড় ভাববে? এই বাংলাদেশ দাম দিয়ে কিনেছি, বিমল বাবুদের করুণে আমরা কিনে নাই। বিমল বাবু যে বললেন 2001 থেকে 2001-এ যাওয়ার দরকার নেই। আমরা 1971 সাল থেকে ঘুরে এসেছি, 1946-71 সাল থেকে ঘুরে এসেছি। 2001-এ আলাদা করে যাওয়ার দরকার নেই। আর আমি শুনছি যে আপনারা এখনো বলছেন 4 দিনে কলকাতা দখল করবেন। কি নিয়ে দখল করবেন? আপনারা কতখানি মানে লজ্জা ঘেন্না ভয় দিন থাকতে নয় আমি শুনেছি। আপনারা কোন জায়গা থেকে কথাগুলো বলছেন? প্রতি মুহূর্তে ভারত থেকে সহায়তা নিয়ে, ভারত থেকে সাহায্য নিয়ে আপনারা ভারতের জমিতে কাঁটাতার দেওয়া হবে কি হবে না, সেটা নাকি আপনার দেশের সিকিউরিটি গার্ড ঠিক করতে আসবে? আজকে
পালিয়ে গেল কেন? চোর ঠেকাতে বেড়া লাগায়, বেড়া কেন লাগায়? বেড়া চোর ঠেকাতে লাগায়। আপনারা চৌর্য বৃত্তি করেন বলেই ভারতকে বেড়া লাগাতে হয়েছে। আপনারা চৌর্য বৃত্তি করেন বলেই বেড়া লাগাতে হয়েছে। আপনারা তাদের পেছনে বিবেকানন্দ সরান। এখানে 1971 সাল আছে। আমি একটু বলি, যুদ্ধের উস্কানি দিচ্ছে, যুদ্ধের উস্কানি দিচ্ছে, যুদ্ধের উস্কানি দিচ্ছেন আপনি। এই যে স্টুডিওতে বসে যুদ্ধের উস্কানি দিচ্ছেন, এই যে আপনাদের মোহাম্মদ ইউনূস প্রতি মুহূর্তে যুদ্ধের উস্কানি দিচ্ছে, এই যে আপনারা প্রতি মুহূর্তে বলছেন যে বন্ধু রাষ্ট্র আছে সেখান থেকে পরমাণু বোমা নিয়ে এসে আপনারা ভারতে ফেলবেন, এর ফল কি হতে পারে আপনি জানেন? নরেন্দ্র বাবু, এর ফলাফলটা জানেন তো? ভারতীয় মিডিয়ায় বসে যুদ্ধের উস্কানি দিচ্ছেন, এর ফলাফলটা সামলাতে পারবেন তো? আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে আবারও আসবো, উত্তর নিয়ে নেব। আমি আসছি, আপনাকে শুনুন, একটু শুনুন, এবারে বিমলদা প্লিজ একটু শুনুন, 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 হয়েছে, এবার একটু শুনুন, এবার একটু শুনুন। সেটা হচ্ছে যে আমার যদ্দূর মনে হচ্ছে আপনার চেয়ে আমার বয়স একটু বেশিই হবে, কারণ 71-এর স্বাধীনতা যুদ্ধের কথা আমার অল্প হলেও মনে আছে। আপনার মনে আছে কিনা জানি না, তখন আমি মেদিনীপুরের গ্রামে থাকতাম, কিন্তু অল্প হলেও মনে আছে। তারপর থেকে তো আমি দেখেছি। আর আমার পাশে একজন আছেন যিনি লড়াই করেছিলেন। আমি আপনার একটা কথা বলি, এই কাঁটাতারের বেড়া ভারত দিয়েছে, আপনারা কিন্তু দেননি। আমরা দিয়েছি নিজের হাজার হাজার কোটি টাকা খরচ করে, কারণ ওপার থেকে অনুপ্রবেশ এসে এপারে জনসংখ্যাগত চরিত্রটা বদলে দিয়েছে। যদি এত আপনি আপনার দেশকে ভালোবাসুন, আমার কোনো আপত্তি নেই। মানুষ জাতীয়তাবাদী হবে যেদিন, সব মানুষ জাতীয়তাবাদী হবে, পৃথিবীর চরিত্রটা বদলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, আপনাকে এটা স্বীকার করতে হবে, সেটা হচ্ছে যে এই বাংলাদেশ থেকে দলে দলে হিন্দুরা পালিয়ে এসেছে, কারণ তারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীর হাতে মার খেয়েছে, তাদের স্ত্রী মা বোনেরা ধর্ষিত হয়েছে। এবং বাংলাদেশের গবেষক, বইয়ের নাম চাইলে দিয়ে দেবো, তারাই বলেছে যে বাংলাদেশ হিন্দু শূন্য হতে চলেছে। আমি জানি না এই বইগুলো আপনারা পড়েন কিনা, আপনারা পড়ুন, বুঝতে পারবেন না নিজের সম্প্রদায় মানুষের পাশে একটু দাঁড়ান, হিন্দুদের পাশে দাঁড়ান একটু। আমার স্পেসিফিক কোশ্চেন, আমি আসছি রক্তিম দা। হ্যাঁ, প্রথমত আমি সেই সমস্ত মালদাবাসীকে অভিনন্দন জানাচ্ছি যারা ওই যে বয়স্ক আর্মির লোকটা 4 দিন কাঁপতে কাঁপতে কলকাতা দখল করবে বলে হুমকি দিয়েছিল, তারা আজকে দেখিয়ে দিয়েছে যে তারা কি করতে পারেন। শুধু সীমান্তের লোকগুলোই যথেষ্ট, কলকাতায় আসতে হবে না, এটা আমি দিয়ে দিলাম। আর দ্বিতীয় হচ্ছে যে আমি নিজের সীমান্তে গিয়ে দেখেছি, সীমান্তে বিজিবি কোনোদিন পাহারা দেয় না, কারণ ওরাই জঙ্গি, সোনা আর জাল নোট ঢোকায় আর এপার থেকে গরু পাচার করে নিয়ে যায়। এবং তাই ওখানে গরু যখন ঢোকে, সেই গরুকে বিজেপি সিল লাগিয়ে তাকে সরকারিকরণ করে। তাই কাঁটাতারের বেড়া দিতে হয়। কাঁটাতারের বেড়া কেন দিতে হবে? আপনি আপনার বাড়ির সীমান্তে কেন কাঁটাতারের বেড়া লাগাবেন? কারণ আপনি চোর ডাকাতের হাত থেকে বাঁচবেন বলে। ভারত চোর ডাকাতের হাত থেকে বাঁচতে চায় বলেই সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে। কই নেপালে তো আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়া দিতে হয়নি, ভুটানে তো দিতে হয়নি, কারণ নেপালিরা বা ভুটানি তো চোর ডাকাত নয়। তাদের কাছে যেতে গেলে আমাদের পাসপোর্ট ভিসা লাগে না, আপনাদেরকে পাসপোর্ট ভিসা দিয়ে আমাদের দেশে আসতে হয়। ভাবুন আপনাদেরকে কতখানি আপনাদের জন্য আমাদের এই ব্যবস্থা করতে বাধ্য করেছেন আপনারা। এই 71-এর মুক্তিযুদ্ধের পরেও আপনাদেরকে পাসপোর্ট ভিসা করে দেশে আসতে হয়, অথচ নেপাল ভুটানকে পাসপোর্ট ভিসা করে দেশে আসতে হয় না, কারণ তারা চোর নয়, তারা চৌর্যবৃত্তি করে না। আপনাদের ওখানে বসে বসে আপনারা চৌর্যবৃত্তি করেন, এবং আজকে প্রশাসনও সেই চৌর্যবৃত্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবার ওপারের সমস্ত গ্রামগুলোকে, যে গ্রামগুলো আছে, দাঁড়ান বলতে দিন, সমস্ত গ্রামগুলো কন্ট্রোল করে জামাত এবং মৌলবাদীরা। প্রত্যেকটা গ্রাম। আমি একটা উত্তর দিই ছোট করে। নরেন্দ্র বাবু, জামাত আছে না নেই? হিন্দুরা দেশ থেকে পালাচ্ছে না পালাচ্ছে না একটু বলুন তো। আরে শুনি ওনার কাছে। দেশ থেকে পালাইছে 2008 থেকে 2024 পর্যন্ত আমেরিকা আমলে সবচেয়ে হিন্দু শূন্য হয়েছে, এবং শেখ হাসিনার নির্বাচন এলাকা গোপালগঞ্জে কোটালীপাড়ার হিন্দুরা শেখ হাসিনা ছেড়ে দিন, শেখ হাসিনা ছেড়ে দিন, শেখ হাসিনা ভালো কেউ বলছে না। আপনি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছেন কি করে? আপনার নামের পেছনে স্বামী বিবেকানন্দকে বসিয়েছেন কোন অধিকারে? আপনি হিন্দু নাকি? আপনি নাম মারিয়ে বসেছেন, আপনি নাম মারিয়ে বসেছেন, আপনি হিন্দু নন। আমার যথেষ্ট সন্দেহ আছে, সন্দেহ আছে। আপনি হিন্দু নন, আমাদের সন্দেহ হিন্দু নন, আপনি হিন্দু নন, আপনি জামাতে। এক সেকেন্ড, না আমি শুনবো, নরেন্দ্র বাবু আপনার কথাও শুনবো। আপনি নিশ্চয়ই এসেছেন আমার শোতে, আপনি অতিথি, আমি আপনার কথাও শুনবো। এখানে 71-এর যোদ্ধা বসে রয়েছেন আমার স্টুডিওতে ঘটনাচক্রে। আমরাও খুব সৌভাগ্যবান আজকে ওনাকে পেয়েছি, বিমল কুমার চন্দ্র, যিনি নৌবাহিনীতে ছিলেন এবং সেই সময়তে যুদ্ধটা করেছেন 1971 সালে। আমি বিমলবাবু আপনার কাছে আসি।
একটা উত্তপ্ত আলোচনা চলছে এবং আজকে বর্ডারের যে ছবি দেখেছি তাতে সেই ছবি দেখার পর আমাদেরও রক্ত গরম হয়ে গেছে। মালদার সাধারণ মানুষজন, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ সেখানকার, তারা যেভাবে কোথাও সীমান্তে চলে এসেছে বিএসএফ এর আগে এবং তারা হাতুড়ি দা কাস্তে নিয়ে লাঠি নিয়ে চলে এসেছে, তারা বিজেপিকে রীতিমতো ভাগো ভাগো পালাও পালাও করে ভাগিয়ে দিল এবং তারা প্রত্যেকে আমরা জানি মালদা মুর্শিদাবাদ হচ্ছে 70 to 75% সংখ্যালঘু অধ্যুষিত। সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গাতে তারা যেভাবে কোথাও বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা চক্রান্ত করে সারাক্ষণ ধরে দেশ ভাঙার কাজ করে, দেশ বিরোধী মন্তব্য করে, আমার তাদের জন্য প্রশ্ন, তারা কি ছবিটা দেখছে? এটা আমাদের দেশের লোকজনের জন্য প্রশ্ন আমার। এখানে বন্দে মাতরম স্লোগান এবং জয় হিন্দ স্লোগানের তর্জন গর্জন তারা চলে গেলেন। দেখুন এই ভিজুয়াল এসে পৌঁছেছে। আজ যখন এগুলো শুনছেন বা দেখছেন কি মনে হচ্ছে? বাংলাদেশ কি চাইছে যুদ্ধ করতে? বারবার করে সুরসুরি দিচ্ছে, বারবার করে তাতাচ্ছে। ভারত যদি পদক্ষেপ নেয় এর ফলটা ভালো হবে কি? সামলাতে পারবে বাংলাদেশ? সত্যি কথা বলতে কি, বাংলাদেশ আজকে বুঝতে পেরেছে যে ভারতের সাথে কোনোভাবেই তারা টক্কর দিতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা 1971 সালে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে আমি ছিলাম, আমি বাংলাদেশে গেছি, আমি চট্টগ্রামে ছিলাম, কক্সবাজারে ছিলাম। আমি জানি সেই সময় যারা হিন্দুরা ছিল ওখানে, আমি অনেকের সাথে যোগাযোগ করেছি ওখানে। তখনকার যে অবস্থা ছিল 1971 সালে, সেই জিনিসটা কিন্তু এখন নেই, বর্তমানে সেটা নেই। এখন হিন্দুরা ওখান থেকে বিতাড়িত হচ্ছে, হিন্দুদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে একটা পুরো মুসলিম কান্ট্রি করার জন্য বাংলাদেশ চেষ্টা করছে। এটা সবচেয়ে বড় জিনিস। যার ধরুন কী হচ্ছে, আজকে কাঁটাতার দাওয়াতে তাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, তারা কোনো মতেই চায় না যে তাদের যারা শত্রু মানে হিন্দুদেরকে তারা ভারত মামার বাড়ি হিসেবে থাকুক, ভারত মামার বাড়ি থাকুক, যখন খুশি আসা যাবে, যখন খুশি যাওয়া যাবে। কিন্তু আমরা সেটা চাই না, আমরা সেটা চাই না। আমরা চাই কি ভারতে যখন তখন আসা যাবে না। ভারতে আসতে গেলে পাসপোর্ট নিয়ে আসতে হবে, ভিসা নিয়ে আসতে হবে। সেই সীমান্তে কাঁটাতারের ফাঁকা জায়গা দিয়ে ফাঁক বলে দুমদাম করে ঢুকে আসা যাবে না। আমরা এটা একদমই চাইছি না। আমরা চাইছি কি পুরো ভারত বাংলাদেশ সীমান্ত একদম ব্লক করে দেওয়া হোক। শুধু তাই নয়, আমি অ্যাড করি, যারা যারা বেআইনিভাবে ঢুকেছে, সেখানে ধর্মীয় শিকার না হয়ে এখানে অনুপ্রবেশ করেছে, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বার করা হবে। জেনে রাখুন, প্রত্যেককে খুঁজে খুঁজে বার করা হবে। অনুপ্রবেশকারী যারা এখানে জনসংখ্যাগত চরিত্র বদলাতে এসছে, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বার করা হবে। আমার তার আগে একটা মনে হয়েছে যে আমার মনে হচ্ছে যে নরেন্দ্রবাবুর ওই বক্তব্যে, আমি এখনো ওনাকে নরেন্দ্র বাবু বলে সম্বোধন করছি, আমি জানি না ওনাকে জনাব নরেন্দ্র বলে সম্বোধন করতে হবে কি না, কিন্তু আমি সম্বোধন করছি এই কারণেই। আমার মনে হচ্ছে ওনার কথা শুনে যে এতদিন পর্যন্ত যে আশঙ্কাটা আমাদের ছিল যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাবে, ওনার বক্তব্য শুনে আমার মনে হচ্ছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান সেদিকেই এগোচ্ছে, তো সেই দিকেই এগোচ্ছে এরা। আমি নরেন্দ্রবাবুর কাছে আসি। নরেন্দ্রনাথ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। একটা কথা বলুন তো নরেন্দ্রবাবু, যে আপনি কি সমর্থন করেন যে প্রত্যেক মুহূর্তে আপনার দেশ থেকে যে ধরনের ভারত বিরোধী স্লোগান উঠেছে, হ্যাঁ, ভারতের পতাকাকে অবমাননা করা হয়েছে, সেখানকার বর্ষিয়ান সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা, বিএনপি নেতারা বলেছেন যে 4 দিনে কলকাতা দখল হয়ে যাবে, এগুলো আপনি সমর্থন করেন? নমস্কার, আমাদের 71 সালে মুক্তিযোদ্ধাকে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রণাম, মালয়েশিয়ার পক্ষ থেকে প্রণাম। উনি যে বললেন দেশটা এখন এই সরকারের আমলে ইসলামীকরণ হয়েছে, নো, ইসলামীকরণ হয়েছে বিগত শেখ হাসিনার সরকারের আমলে। শেখ হাসিনা বলছে দেশ চলবে মদিনা সনদে, সবাইকে কোরআন মেনে চলতে হবে। দেশে 560টা মডেল মসজিদ উনি করেছে। উনি হিন্দুদের জায়গা দখল করে বরগুনাতে হিন্দুদের জায়গা দখল করে মডেল মসজিদ বানাইছে। সেই ছেলেটা 2 মাস অনশন করছে প্রেস ক্লাবের সামনে, উলামা লীগ দিয়ে হামলা করাইছে। আমি ধরে নিলাম শেখ হাসিনার আমলে খুব খারাপ কিছু হয়েছে, আপনি আমাকে বলেন যে বর্তমানে যা চলছে সেগুলোকে আপনি সমর্থন করেন কি? সে 2 মাস সেই ছেলেটা অনশন করছে, কাজ বন্ধ ছিল। নির্বাচনের পরে আবার কাজ বন্ধ করে তাকে জেলে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। এই শেখ হাসিনা দেশের জঙ্গি জননী। এই দেশে যাকে খারিজি মাদ্রাসা বলেন, সে কওমি মাদ্রাসা, কওমি মাদায় শেখ হাসিনা। শেখ হাসিনার 2021 সালে লাখ লাখ দুর্গা মন্দির তার যুবলীগ ছাত্রলীগ ভাঙছে, তখন আঙুল চষেছেন আপনারা।
বর্তমানে আসুন। আমি বুঝতে পারছি না, আমরা তো ধরে নিলাম শেখ হাসিনার আমলটা খুব খারাপ ছিল। আমি তো বলছি শেখ হাসিনার আমল ধরে নিলাম খুব খারাপ ছিল। আপনি আমাকে বলছেন না যে বর্তমানে যা চলছে সেটাকে আপনি সমর্থন করছেন কিনা। নরেন্দ্র বাবু, এটার মাসুল যদি গুনতে হয় সেটা আপনারা সামলাতে পারবেন কিনা। আপনারা বারবার ভারতকে উত্তপ্ত করছেন, ভারত যদি যুদ্ধ শুরু করে দেয় আপনারা সামলাতে পারবেন তো? কথাটা শুনুন। ওই সময়ে শেখ হাসিনা, একটু শুনুন, ভালো করে শুনুন একটু, হ্যাঁ কথাটা শুনুন। সেই সময়ে শেখ হাসিনা যদি ভুল করে থাকে, এই মুহূর্তে যা যা ঘটছে সেগুলোকে আপনি কিভাবে জাস্টিফাই করছেন? বলা হচ্ছে যে সব দোকানে বিফ রাখতে হবে, তার মানে হিন্দুদের গরুর মাংস দোকানে রাখতে হবে। আপনি কি একমত? এক। দুই, সমস্ত স্কুলে আমি বাংলাদেশের খবর রাখি, যেভাবে চেঞ্জ করা হচ্ছে, প্রত্যেককে ধর্ম বদলে না বদলালেও আচার আচরণে প্রায় মুসলিম হয়ে যেতে হবে। আপনি কি সেটাকে সমর্থন করেন? যে মুক্তিযুদ্ধে হিন্দুরা অনেক বেশি করে অংশ নিয়েছিল, জীবন দিয়েছিল, মা বোনেদের সম্মান দিয়েছিল, সেই মুক্তিযুদ্ধকে ছেটে ফেলা হচ্ছে। আপনারা সেখানে কি তার বিরোধিতা করছেন? আপনারা আগুনে পা রাখছেন, পা পুড়ে যাবে। আপনাকে উত্তর দিতে হবে, আপনি উত্তর দিন। এগুলোকে সমর্থন করেন কিনা? শোনেন, আপনি যে বলতেছেন যদি শেখ হাসিনা ভুল করে থাকে, কেন লজ্জা লাগে নাকি? শেখ হাসিনার আমলে নড়াইলে আমাদের শিক্ষকদের জুতোর মালা দিছে, শেখ হাসিনার এমপিরা আমাদের শিক্ষকদের কান্দরে প্রবেশ করেছে, শেখ হাসিনার উপজেলা চেয়ারম্যান মানিকগঞ্জে আমাদের হাজী নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ বাবু রতন কুমারকে জয় বাংলা স্লোগান দিয়ে কলেজে কথা বলছেন। আমরা তো ধরে নিলাম শেখ হাসিনা খারাপ করেছে, আজকে আপনার দেশটা পরিবর্তন হলো, ওই জন্যই তো আমরা সেটাই ধরে নিচ্ছি। তো আমরা পরিবর্তনের কি লাভটা হলো? নতুন সরকার এসে কি লাভ হলো? শেখ হাসিনা সরে গিয়ে কি লাভ হলো? শেখ হাসিনা দেশ ছেড়ে কি লাভ হলো? শেখ হাসিনা পড়ে আছেন, একই জিনিস হচ্ছে। আপনি উত্তর দিলেন না যে ভারত বিদ্বেষী মন্তব্য, ভারতের পতাকা কলমানো আপনি সমর্থন করেন কিনা। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা, মূর্তির মাথায় উঠে প্রস্রাব করা আপনি সমর্থন করেন কিনা, এর উত্তর আপনি দিলেন না। কিন্তু আমি একটা উত্তর দিই, সময় একদম শেষ, সময় একদম শেষ। আমার একটাই বক্তব্য, যদি এইভাবে যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই জন্য আজকে আপনারা এই জিনিস বলছেন। যুদ্ধ একবার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যুদ্ধের ইয়েটা কি। সেনাবাহিনীর সঙ্গে অভিজ্ঞতা নেই, আগে বিএসএফ এর সঙ্গে করুন, তারপর সেনাবাহিনীর সঙ্গে করুন। যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। আমরা বারবার মুক্তিযোদ্ধাদের সঙ্গে, যারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমাদের দেশে যুদ্ধ করেছিলেন, প্লিজ সময় শেষ, তাদের সঙ্গে কথা বলছিলাম আমরা। সময় অভিজ্ঞতা এই প্রজন্মের নেই বলেই তাই বারবার করে তারা সাঁকো নাড়াচ্ছে, সাঁকো। আমি বলছি সত্যি সত্যি যদি এগুলোকে তারা বাস্তবায়িত করার চেষ্টা করে এবং বারবার ভারতের সেনা, ভারতের বিএসএফ ভারতকে উত্তক্ত করার চেষ্টা করে, এরপর যে ফলাফল হবে তার মাসুল গুনতে পারবে তো বাংলাদেশ? যদি একটা সবাক নেওয়া হয়, শেখানো হয়, একটা শিক্ষা দেওয়া হয়, পারবে তো সামলাতে এই দেশটা? প্রশ্ন রইল। সময় একদম শেষ। একটা ছোট্ট বিরতি নিয়ে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।